আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এইচএসসি পরীক্ষার আর বেশি দিন বাকি নাই, প্রায় 1 মাস বা তারও কম সময় বাকি আছে। সেজন্য আমি এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ফাইনাল সাজেশন রেডি করছি তোমাদের জন্য। আশা করি তোমরা এই সাজেশন ফলো করে পরীক্ষায় 100% কমন পাবে ইনশাআল্লাহ। তোমরা যারা হিসাব বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমরা সবাই আমার কি করবে, এই সাজেশনটা ফলো করবে। এই সাজেশনে আমি হিসাব বিজ্ঞানের ক বিভাগ, ক বিভাগের প্রশ্ন, খ বিভাগের প্রশ্নগুলো সব কি কি প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো আমি বিস্তারিত আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শুরু করে দেই। এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র ফাইনাল সাজেশন 2025। ফার্স্টে আমি দিয়েছি খ বিভাগ। ফার্স্টে আমি কি দিয়েছি? খ বিভাগ। খ বিভাগে আমাদের প্রথম যে হিসাবের বই আছে, এই হিসাবের বই থেকে আমরা জাবেদা, হিসাব সমীকরণ, খতিয়ান, কয়টা অংশ নিয়েছি? 3টা অংশ। কয়টা অংশ? 3টা অংশ, জাবেদা, খতিয়ান এবং হিসাব সমীকরণ। এই 3টা অংশ থেকে আমাদের পরীক্ষায় 2টা অঙ্ক আসবে। কয়টা অঙ্ক আসবে আমাদের পরীক্ষায়? 2টা অঙ্ক আসবে। ফার্স্টে লেখা আছে যে 2টা অঙ্কর কি অংশ থাকে? ক অংশ থাকে, খ এবং গ 2টা পার্ট থাকে না সৃজনশীলে? হ্যাঁ, তাহলে দেখো ক পার্টে আমি 3টা প্রশ্ন সিলেক্ট করছি। এই 3টা প্রশ্নের ভিতরে পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। ফার্স্টে লেখা আছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তোমরা ক পার্টে লিখবা, মানে খ বিভাগের ক যে প্রশ্নটা, এখানে লিখবা যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, এটা আসবে। 2 নম্বরে দেওয়া আছে যে লেনদেনের পরিমাণ নয় এমন ঘটনা চিহ্নিত করো। মানে লেনদেন যেগুলো নয় সেগুলো কি করতে বলছে? চিহ্নিত করতে বলছে, যে কোনগুলো আমাদের লেনদেন নয় সেগুলো আমাদের কি করতে হবে? চিহ্নিত করতে হবে। তারপরে দেখো আমাদের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নিট ক্রয় মানে, নিট ক্রয় আসলে কি জিনিস? আমাদের যদি কোনো ক্রয় থাকে, তার সাথে যদি কোনো ফেরত থাকে, কোনো বার্তা থাকে, এগুলা সবগুলা কি করবো? আমরা বিয়োগ করব। আর দেখা যাচ্ছে যে যদি আমাদের আমাদের কি থাকে? নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করব আমরা যদি কোনো ধারে ক্রয় থাকে, তাহলে সেই ক্রয়টা আমরা কি করব? এই ক্রয়ের সঙ্গে অ্যাড করব। ঠিক আছে? এরপর আমরা দেখি খ এবং গ পার্টে কি আছে। খ এবং গ পার্টে আমি এখানে 1 2 3 4 5টা প্রশ্ন সিলেক্ট করছি। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। দেখা যাবে এই 5টা প্রশ্নের ভিতরে তোমাদের পরীক্ষায় যে কোনো একটা প্রশ্ন চলে আসবে, বা দেখে যেহেতু খ এবং গ পার্ট 2টা প্রশ্ন চলে আসবে। কয়টার ভিতর? এই 5টার ভিতরে। প্রথমে লেখা আছে লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব টেবুলার ছকের মাধ্যমে দেখাও। লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব টেবুলার ছকের মাধ্যমে দেখাও। এই প্রশ্নটা আসবেই, এই প্রশ্নটা আসার সম্ভাবনা 100%, মানে এটা আসবে। দ্বিতীয়তে কি আছে? দ্বিতীয় আছে লেনদেনগুলোর জাবেদা করো। লেনদেনগুলোর জাবেদা করো, এই প্রশ্নটাও তোমরা লিখে রাখো, এটা 100% আসবে। এরপর আছে আধুনিক পদ্ধতি হিসাব শ্রেণী বিভাগ সহ হিসাব খাতগুলো লেখো। এটা আসার সম্ভাবনা আছে, কিন্তু উপরের 2টা আসার সম্ভাবনা বেশি। এরপরে লেখা আছে আমাদের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। লেনদেনগুলোর কারণ কি? আমরা লিখবো যে প্রতিটা লেনদেনের কি নগদ বাড়লো, না কি সম্পদ বাড়লো, না দায় দায় কমলো, না দায় বাড়লো, এরকম ভাবে প্রতিটা হিসাবের আমরা কি করব? ডেবিট ক্রেডিট নির্ণয় করব। এরপরে লেখা আছে যে নগদান হিসাব, মূলধন হিসাব ইত্যাদির খতিয়ান করো। অনেক সময় দেখবে যে পরীক্ষায় আমাদের জাবেদা করতে বলছে, জাবেদা থেকে লাস্টে কি বলে? খতিয়ান করতে বলে না? অবশ্যই খতিয়ান করতে বলে। খতিয়ান তো বলবে না, তোমরা দেখবে পরীক্ষায় হিসাব কথা লেখা আছে। কি লেখা আছে? যে মূলধন হিসাব। যখন দেখবে তোমরা হিসাব কথা লেখা আছে, তখন মনে করবো তোমরা এটা অবশ্যই কি চেয়েছে? খতিয়ান চেয়েছে। তাহলে আমরা তখন কি করে দেবো? তখন আমরা খতিয়ান করে নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাবেদা, হিসাব সমীকরণ, খতিয়ান থেকে কয়টা প্রশ্ন আসছে? ক পার্টে আমি ধরেছি হলো 1 2 3টা, আর খ এবং গ বিভাগ 2টা বিভাগ মিলে মিলে আমি ধরেছি 1 2 3 4 5। মোট আমি ধরেছি কয়টা প্রশ্ন? 8টা প্রশ্ন। এই 8টা প্রশ্ন থেকে দেখা যাবে যে তোমাদের পরীক্ষায় 2টা মানে সৃজনশীল চলে আসবে। কয়টা সৃজনশীল? 2টা সৃজনশীল চলে আসবে। এরপর দেখতে পাচ্ছি আমরা নবদান বই। এরপর আমি কি দেখতে পাচ্ছি? নবদান বই। এই নবদান বইটাও কিন্তু হিসাব বইয়ের অংশ, ঠিক আছে? কিন্তু এখান থেকে একটা অঙ্ক পাবা তোমরা। কয়টা অঙ্ক পাবা? এখান থেকে একটা অঙ্ক পাবা। নবদান বই থেকে অবশ্যই একটা অঙ্ক আসবেই।
দেখা যাচ্ছে নগদান বইয়ের সৃজনশীল ক, ক থেকে আমাদের কয়টা প্রশ্ন আমি সিলেক্ট করছি এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা প্রশ্ন সিলেক্ট করছি আমি। কয়টা প্রশ্ন? এই চারটা প্রশ্নের ভিতরে চলে আসবে পরীক্ষা ইনশাআল্লাহ। ফার্স্টে আছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। কি নির্ণয় করো? প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। আমরা প্রায় প্রশ্নে দেখতেছি যে প্রারম্ভিক মূলধনের কথাটা আসছে, তাহলে তোমরা দেখো যে প্রারম্ভিক মূলধনটা কত গুরুত্বপূর্ণ। তাহলে প্রারম্ভিক মূলধন নির্ণয়, তারপরে বলছে যে কন্ট্রা দাখিলা। কন্ট্রা দাখিলাটা আসলে কি? বিপরীত দাখিলা। মানে কন্ট্রা দাখিলার বাংলা হলো কি? বিপরীত দাখিলা। মানে আমরা কোনো কিছু যখন হিসাব উল্টে দেই সেটা হয়ে যায় কি? বিপরীত দাখিলা। তাহলে আমাদের এখান থেকে সিলেক্ট করছি আমি প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, কন্ট্রা দাখিলা করো, বাট্টার পরিমাণ নির্ণয়, এবং ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার। তাহলে কয়টা ক অংশ দিয়েছি আমি? তিনটা। আর খ এবং গ অংশ মিলে আমি দিয়েছি দু ঘরা, তিন ঘরা, বহু ঘরা ও নগদান বই। এদের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তিন ঘরা। কোনটা আসতে পারে? তিন ঘরাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ তিন ঘরাটা সচরাচর পরীক্ষা আসেই। এরপরে দেখা যাচ্ছে যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আছে, যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি এবং কি? নগদ প্রদান জাবেদা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খ এবং গ থেকে কি কি প্রশ্ন আসার সম্ভাবনা? দু ঘরা, তিন ঘরা, বহু ঘরা। এই বহু ঘরার কয়েকটি পদ্ধতি আছে। এটা বহু ঘরা খুচরা বিশ্লেষণ, আর একটা আছে অগ্রদত্ত নিয়ম। কি পদ্ধতি? অগ্রদত্ত পদ্ধতি। এরপর দেখো আমরা টি ছকে বিভিন্ন হিসাবের খতিয়ান। টি ছকে কি? বিভিন্ন হিসাবের খতিয়ান। তাহলে খতিয়ান বলতে আমরা বুঝছি ওই যে আমরা এই যে জাবেদা হিসাব সমীকরণ খতিয়ানের এখানে আলোচনা করছিলাম। এই যে কি আলোচনা করছিলাম? যে কোন হিসাবের শেষে যদি নগদান কথা বলা থাকে, কি বলা থাকে? নগদান কথা বলা থাকে, তাহলে আমরা কি করব? সেটা খতিয়ান করব। তাহলে এখানে দেখতে টি ছকে, কিন্তু নগদান বইয়ে বেশিরভাগ যে খতিয়ান গুলো আসে এগুলো কি ছকে? টি ছকে করতে হয় আমাদের। কি ছকে করব? আমরা টি ছকে করব। ঠিক আছে। এরপর আমরা দেখি, এরপরে আছে ব্যাংক সমন্বয় বিবরণী। কি বিবরণী? ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক অংশে কি কি প্রশ্ন ধরছি? তিনটা অংশ, তিনটা প্রশ্ন, 1, 2, 3। একটা লেখা আছে যে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ, ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ, আর ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ। আমি আশা করি এই তিনটার ভিতরেই তোমাদের পরীক্ষায় চলে আসবে। এই তিনটা প্রশ্নের ভিতরেই তোমাদের ক পার্টে চলে আসবে, মানে ক অংশে চলে আসবে। কি কি? ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ, ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ। আসলে ব্যাংক কোন কোন টাকাগুলো আদায় করছে, কারণ ব্যাংক সমন্বয়ের কাজে কি? নিজের বই এবং ব্যাংকের বই মিল করা। ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি খ এবং গ অংশে, খ এবং গ অংশে কি কি প্রশ্ন আমি ধরছি এখানে। প্রথম প্রশ্ন হচ্ছে উপযুক্ত তথ্য হতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। একক জের। সবসময় দেখবা যে তোমাদের খ এবং গ তে দেখবে যে আমাদের কি করতে বলে? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে বলে। সেটা কি জের? একক জের। এই একক জেরের ভিতর আমাদের দেখতে হবে যে একক জেরের ভিতর আমাদের দেখতে হবে যে হলো আমাদের কি ব্যাংকের সাইটটা চেয়েছে না নগদের সাইটটা চেয়েছে? কারণ দুইটা সাইট চাই। কয়টা? দুইটার। একটা হলো ব্যাংকের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী, আর একটা হলো নগদ সাইটের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলে। তাহলে আমাদের এটা কত জের হলো? এটা একক জেরের। এরপরে দেখতেছি আমরা সংশোধিত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী। সংশোধিত জের পদ্ধতি বিগত কয়েকটা সালে মানে অনেকবারই আসছে যে সংশোধিত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে সংশোধিত জের পদ্ধতিতে যখন ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের করতে বলবে, তখন আমরা এক সাইডে লিখবো যে নগদান অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী, আর এক সাইড লিখবো আমরা কি? ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। মানে দুই দিকে আমরা উদ্বৃত্ত ধরবো, ধরে আমরা কি করব? ব্যাংক সমন্বয় বিবরণীটা, সংশোধিত বিবরণী আমরা করে নেব। তাহলে আমি ফার্স্টে প্রশ্ন দেখতেছি আমরা একক জেরে ব্যাংক সমন্বয় বিবরণী। দ্বিতীয় নম্বরে আমরা দেখতেছি যে সংশোধিত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। দেখো 3 নম্বরে বলা আছে উপযুক্ত তথ্য হতে জাবেদা করো। কারণ অনেক সময় বলে যে যে লেনদেনগুলো ব্যাংকের মাধ্যমে সংগঠিত হয়েছে এগুলো কি করতে বলছে? আমাদের জাবেদা করতে বলছে। ঠিক আছে। তাহলে আমরা এই জাবেদাগুলো খুবই ইজি। দেখবেন যে তোমাদের পরীক্ষায় 4 থেকে 5টা জাবেদা করতে বলবে, বলবে যে তারিখও উল্লেখ করে দিতে হবে, যে বলবে যে উপরোক্ত যে নিম্নোক্ত যে হিসাবগুলো আছে এগুলো কি করো? জাবেদা করো। ঠিক আছে। এরপরে দেখো আমরা 4 নম্বরে চললে, 4 নম্বর আছে কি? রেওয়া মিল। 4 নম্বরে কি আছে? রেওয়া মিল। রেওয়া মিলে বলা আছে যে ক প্রশ্নে যে দফাগুলো রেওয়া মিলে আসবে না তার পরিমাণ নির্ণয় করো। যে দফাগুলো কোথায় আসবে না?
রেওয়া মিলে আসবে না, সেগুলোর পরিমাণ নির্ণয় করো। রেওয়া মিলে কোনগুলো আছে না সাধারণত? যেগুলো আমাদের পণ্য জাতীয় জিনিস, এগুলা সাধারণত 31 তারিখের গুলা আসে না। আর যেগুলো সম্পদ বা দায় জাতীয়, এগুলা 1 তারিখের গুলো আসে না। এগুলোর একটা পরিমাণ চেয়েছে এখানে। তাহলে যে দফাগুলো রেওয়া মিলে আসবে না তার পরিমাণ নির্ণয় করতে বলছে। দ্বিতীয় নম্বর বলা আছে সমন্বিত ক্রয় নির্ণয় করো। কি নির্ণয় করো? সমন্বিত ক্রয় নির্ণয় করো। তাহলে সমন্বিত ক্রয়, আমরা সমন্বিত ক্রয় কিভাবে নির্ণয় করব? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করব, আর আমরা কি করব? সমাপনী মজুত পণ্য বাদ দিব। তাহলে আমাদের কি হয়ে যাবে? সমন্বিত ক্রয় নির্ণয় হয়ে যাবে। তাহলে কয়টা প্রশ্ন আসছে এখান থেকে? এখানে প্রথম প্রশ্ন হলো যে দফাগুলো রেওয়া মিলে আসবে না তার পরিমাণ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্নে বলা আছে যে সমন্বিত ক্রয় নির্ণয় করো। এবার দেখি আমরা খ এবং গ অংশে কি প্রশ্ন দিয়েছি আমরা। সমাপ্ত বছরের রেওয়া মিল প্রস্তুত করো, মানে আমাদের রেওয়া মিল করতে হবে। আমাদের কি করতে হবে? রেওয়া মিল। তাহলে সমাপ্ত বছরের রেওয়া মিল গুলো প্রস্তুত করো। আমাদের উপরোক্ত যে ডেবিট ক্রেডিট আছে সেই অনুযায়ী রেওয়া মিল প্রস্তুত করব। এরপরে দেখা যাচ্ছে মোট সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয়। মোট সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয়। এখানে মোট সম্পদ বলতে চলতি, স্থায়ী সব সম্পদ মিলে আমাদের কি নির্ণয় করতে হবে? মোট সম্পদ নির্ণয় করতে হবে। আর এরপর কি করতে হবে? আমাদের দায়ের পরিমাণ নির্ণয়। দায়ের পরিমাণ কোনগুলা? এখানে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, সবকিছু দায় মিলে আমাদের দায়ের পরিমাণ নির্ণয় করতে হবে। 3 নম্বরে বলা আছে যে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, মানে সচরাচর যে ছোট ছোট লেনদেনগুলো আমরা করে থাকি, যেরকম সেবা আয়, ঠিক আছে, বিক্রয় আয়, এগুলো আমাদের কি? মুনাফা জাতীয় আয়। আর মুনাফা জাতীয় ব্যয় কোনগুলা? যেগুলা আমরা বেতন, ভাড়া এগুলা দেয়, এগুলার একটা হিসাব, মানে অ্যামাউন্ট চেয়েছে এখানে। তারপরে বলা আছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয়। তাহলে আমি রেওয়া মিল থেকে কয়টা প্রশ্ন ধরেছি? ক অংশের জন্য ধরেছি 1, 2টা, আর খ এবং গ 2টা মিলে ধরেছি আমি 1, 2, 3, 4। আশা করি এই 6টা প্রশ্ন থেকে তোমরা রেওয়া মিলে কমন পাবে। আর রেওয়া মিলে অবশ্যই একটা অঙ্ক আসবে, 2টা আসবে না, একটা অঙ্ক আসার সম্ভাবনা সবথেকে বেশি। তাহলে আমরা 1, 2, 3, 4 চারটা অধ্যায় নিয়ে আলোচনা করলাম। এবার আমরা চলে যাবো কার্যপত্রে। কোথায় যাব আমরা এবার? কার্যপত্রে যাব। কার্যপত্রে দেখো, প্রথমে আমি ক অংশে কি ধরেছি? ধরেছি এখানে যে মোট সেবা আয়ের পরিমাণ ও অগ্রিম বীমার পরিমাণ। প্রথমে লেখা আছে কি? মোট সেবা আয়ের পরিমাণ, মানে সেবা আয় রিলেটেড যে আয়টা সেটা চেয়েছে। এরপরে আছে কি? অগ্রিম বীমার পরিমাণ নির্ণয় করো। অগ্রিম বীমার পরিমাণ নির্ণয় করো, কারণ সম্পদ অনেক সময় দেওয়া থাকে, অগ্রিম বীমা দেওয়া থাকে, তারপরে কি দেওয়া থাকে? বীমা খরচ দেওয়া থাকে। দুইটা সমন্বয় করে আমাদের কি বের করতে হয়? অগ্রিম বীমার পরিমাণ বের করতে হয়। আচ্ছা, তারপরে দেখো খ এবং গ অংশের জন্য চেয়েছে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা। কার্যপত্রের কাজ তো হলো সমন্বয় জাবেদা। তাহলে আমরা কি করব? প্রয়োজনীয় সমন্বয় জাবেদা, মানে কয়েকটা নিচে সমন্বয় দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের কি করতে হবে? সমন্বয় জাবেদা করতে হবে। এরপরে দেখা যাচ্ছে যে 6 ঘোড়া, 8 ঘোড়া এবং 10 ঘোড়া। কয়টা? 6 ঘোড়া, 8 ঘোড়া এবং 10 ঘোড়া। আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হলো 10 ঘোড়া। কয় ঘোড়া আসবে আমাদের? 10 ঘোড়া আসার সম্ভাবনা সবথেকে বেশি। কয় ঘোড়া? 10 ঘোড়া। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সমাপনী দাখিলা দাও। সমাপনী দাখিলা দাও মানে কোনো হিসাব বন্ধ করে দিতে হবে আমাদের। হিসাবগুলো কি করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে। এটাও আসার সম্ভাবনা আছে, কিন্তু এই উপরের দুইটার তুলনায় এটা আসার সম্ভাবনা একটু কম। তাহলে আমরা কার্যপত্র থেকে কয়টা প্রশ্ন ধরছি এখানে? ক এর জন্য 1, 2, আর খ এবং গ মিলে 1, 2, 3। কয়টা? মোট হলো 5টা প্রশ্ন। তোমরা যদি পরীক্ষার জন্য এই 5টা প্রশ্ন ভালো করে দেখো, আশা করি তোমরা কার্যপত্রে ফুল অঙ্কই কমন পাবা ইনশাআল্লাহ। এরপর আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে আছে দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন। দৃশ্যমান এবং অদৃশ্যমান লেনদেন। দৃশ্যমান অদৃশ্যমান লেনদেনটা কি আসলে? এটা একটা অবচয় অধ্যায়। এটা কি অধ্যায়? অবচয় অধ্যায়। আমরা এই অধ্যায়ে দেখতেছি কম কি কি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। অবচয় হার নির্ণয় করো। কি নির্ণয় করো? অবচয় হার নির্ণয় করো। ফার্স্টে কি আছে? অবচয় হার নির্ণয় করো। দ্বিতীয় নম্বর আছে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। আর 3 নম্বরে বলা আছে মেশিনের প্রারম্ভিক মূল্য নির্ণয়। মেশিনের প্রারম্ভিক মূল্য নির্ণয় করো। আর খ এবং গ অংশে আমি ধরছি ফার্স্টে লেখা আছে সরলরৈখিক, ক্রমহ্রাসমান, বর্ষ সংখ্যা এবং একক পদ্ধতি। আমি 4টা পদ্ধতি ধরেছি এখানে। কয়টা পদ্ধতি? 4টা পদ্ধতি। 4টা পদ্ধতি কি কি? ফার্স্টে ধরেছি আমি হলো সরলরৈখিক পদ্ধতি, পরেরটা ধরেছি ক্রমহ্রাসমান, তারপরে ধরেছি বর্ষ সংখ্যা, আর লাস্টেরটা ধরেছি আমি একক জের পদ্ধতি। আমি কয়টা পদ্ধতি এখানে সিলেক্ট করছি অঙ্কের জন্য? 4টা পদ্ধতি। আশা করি এই 4টা পদ্ধতির বাইরে তোমাদের অঙ্ক আসবে না। তাহলে কয়টা পদ্ধতি আমি সিলেক্ট করেছি এখানে?
চারটা পদ্ধতি। একটা হলো সরলরেখিক পদ্ধতি, যেটার অবচয় প্রতি বছর কি হয়, সমান হয়, মানে প্রতি বছর কি সমান হতে থাকবে অবচয়। আর ক্রমহ্রাস মানে কি, প্রতি বছর পর্যায়ক্রমে অবচয়ের পরিমাণ কি হবে, আমাদের কমতেই থাকবে, যেহেতু সম্পত্তির মূল্য কমতে থাকবে, অবচয় কি আমাদের কমতে থাকবে। এরপরে আমি ধরেছি হলো বর্ষ সংখ্যা পদ্ধতি, মানে বর্ষ সংখ্যা অনুযায়ী। আর লাস্টে ধরা আছে একক, মানে যে একক আমরা ব্যবহার করব সেই একক অনুযায়ী আমরা কি করব, অবচয় নির্ণয় করব। আর এই অবচয়গুলোর কি চাই, অবচয়গুলোর জন্য চাই জাবেদা। কি চাই, অবচয়গুলোর জাবেদা চাই, ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে আমাদের অবচয় সারণী প্রস্তুত করো, যে আসলে কোন বছর কত অবচয় হলো, কত অবচয় অবশিষ্ট থাকলো, এগুলোর জন্য আমাদের কি করতে হয়, এগুলোর জন্য আমাদের অবচয় সারণী প্রস্তুত করতে হয়, ঠিক আছে। এরপরে আমি মেশিন হিসাব, অবচয় হিসাব, অবচয় সঞ্চিতি হিসাব, পুঞ্জীবিত অবচয় হিসাব, হিসাব সমূহের খতিয়ান প্রস্তুত করো। আমাদের এই অংশে কি চাই, এবং খ এবং গ অংশে অনেক সময় আমাদের খতিয়ানও চাই, যে কয়েকটা হিসাব আমাদের সিলেক্ট করে দেয়, যে মেশিন হিসাব, অবচয় হিসাব, অবচয় সঞ্চিতি। আর তোমরা মনে রাখবা, অবচয় সঞ্চিতি, পুঞ্জীবিত অবচয়, হিসাব পুঞ্জীবিত অবচয়, তারপরে ক্রমযোজিত অবচয়, এগুলা সবগুলা কি একই জিনিস, শুধু কি নামগুলা ভিন্ন। সেগুলা কি কি, অবচয় সঞ্চিতি, পুঞ্জীবিত অবচয় বা ক্রমযোজিত অবচয়, একই নাম। তাহলে আমরা এই দৃশ্যমান এবং অদৃশ্যমান লেনদেনের অবচয় এই অধ্যায় থেকে আমরা কয়টা প্রশ্ন সিলেক্ট করেছি, 1 2 3 ক অংশের জন্য, এবং খ অংশের জন্য ধরেছি আমি 1 2 3 তিনটা। কয়টা অংশ, তিনটা। মোট হলো আমাদের কয়টা, 6টা আমি স্টেপ সিলেক্ট করেছি। এখানে কয়টা স্টেপ, 6টা। এই 6টা থেকেই প্রশ্ন আসবে তোমাদের। কয়টা থেকে আসবে, 6টা থেকেই প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ক অংশ আলোচনা করি। কোন অংশ আলোচনা করব, ক অংশ। আমরা ক অংশে দেখতে পাচ্ছি ক বিভাগে কি আছে, ক বিভাগে আমাদের আর্থিক অবস্থার বিবরণী আছে। কি আছে, আর্থিক অবস্থার বিবরণী। তোমরা জানো যে ক বিভাগে কিন্তু আমাদের 20 মার্ক কিন্তু অ্যান্সার করতেই হবে। কোন স্টুডেন্ট যদি ক বিভাগ থেকে অ্যান্সার না করে, তার এ প্লাস পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সেজন্য আমাদের উচিত ক বিভাগের যে দুইটা আর্থিক অবস্থার বিবরণী থেকে যে দুইটা অঙ্ক আসে, দুইটা অঙ্ক আমাদের কি করতে হবে, করতেই হবে। আর অনেক শিক্ষার্থীরা তোমরা এই ক বিভাগ নিয়ে কিন্তু অনেকটা ভয় পাও, সেই জন্য আমি তোমাদের শর্ট আকারে একটা সাজেশন প্রদান করেছি ক বিভাগ থেকে। আশা করি তোমরা কমন পাবে যদি এই আমি যেগুলো দিয়েছি এগুলো যদি তোমরা ফলো করো, বা এই যে পরীক্ষার কয়দিন আছে, আর 25-26 দিন বাকি আছে, তোমরা যদি দেখো, আশা করি তোমরা এই উপরোক্ত যেই লেনদেনগুলো আমি লিখেছি এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ। ফার্স্টে লেখা আছে ক অংশের জন্য, আমি প্রতিটা অংশের জন্য আলাদা আলাদা করে এখানে সিলেক্ট করছি। ক অংশ, তারপরে খ, গ অংশ, খ অংশ, প্রতিটা আমি কি করেছি, আলাদা আলাদা করে এখানে সিলেক্ট করেছি। দেখো ক অংশে কি দেওয়া আছে, নিট ক্রয়। ক অংশে কি দেওয়া আছে, নিট ক্রয়। নিট ক্রয়টা আসলে কি জিনিস, প্রকৃতপক্ষে কত টাকা ক্রয় আছে। যদি ক্রয় ফেরত থাকে তাহলে বাদ যাবে, যদি ক্রয় পাট্টা থাকে সেটাও বাদ যাবে, আর যদি ধারে ক্রয় থাকে তাহলে কি হবে, সেটা যোগ হবে। নিট ক্রয় ধরেছি ক অংশের জন্য। তারপরে ধরেছি আমি প্রারম্ভিক মূলধন, কি ধরেছি আমি, প্রারম্ভিক মূলধন। তারপরে আছে যে সেবা আয়ের পরিমাণ, সেবা আয়ের পরিমাণ, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। তাহলে কয়টা আমি এখানে নিয়ে আসছি, 1 2 3 4। এই 4টা প্রশ্ন থেকেই আশা করি তোমাদের এই যে আর্থিক অবস্থার বিবরণী সৃজনশীল কতে তোমাদের চারটার ভিতর থেকে, যেহেতু আমাদের দুইটা অঙ্ক আসবে, তোমরা দুইটা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আছে খ অংশের জন্য আমি কি নিয়ে আসছি, আয় বিবরণী প্রস্তুত করো। আর তোমরা জানো যে খ অংশের জন্য আয় বিবরণী খুবই গুরুত্বপূর্ণ, কারণ আয় বিবরণী থেকে প্রশ্ন আমাদের আসেই। আয় বিবরণী প্রস্তুত করো। তারপরে বলা আছে নিট আয় বা ক্ষতি নির্ণয় করো, কারণ অনেক সময় আমাদের আয়ও হতে পারে, ক্ষতিও হতে পারে। আর এরপরে বলা আছে বিশদ আয় বিবরণী, মানে ওই আয় বিবরণী আর বিশদ আয় বিবরণী অনেকটা একই জিনিস। তাহলে আমাদের খ অংশে কি কি আসবে, খ অংশে সবসময় দেখবা যে আয় বিবরণী আসার সম্ভাবনা বেশি, কারণ খ নম্বরে আয় বিবরণী আসে। এবার দেখো গ নম্বরে আমরা কি ধরছি, গ নম্বরে আছে আর্থিক অবস্থার বিবরণী, মানে সম্পদ আর দায়ের যে বিবরণীটা, এটা আসবে গ নম্বরে, আর্থিক অবস্থার বিবরণী। এরপর আছে দেখো মালিকানা সত্ত্ব বিবরণী। কি সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, মানে মালিকানা সত্ত্ব করতে কি কি লাগে আমাদের, ওই রিলেটেড যে জিনিসটা। এরপর আছে চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয়, চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয়, এটা আর্থিক অবস্থার বিবরণীর একটা অংশ। শুধু আমাদের কোন সাইডটা চেয়েছে, চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় চেয়েছে। এরপরে আছে মোট সম্পদের পরিমাণ,
মোট সম্পদ বলতে চলতি, দীর্ঘমেয়াদী, স্থায়ী যে সম্পদগুলো আছে সবগুলো আমরা কি নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। বিনিয়োগ। এরপরে দেখি আমরা কয়েকটা সাল ধরেছে, আমি প্রতিটা প্রশ্নেরই আমি সাল প্রশ্নকে এখানে লিখে দিয়েছি, তোমরা ফলো করবে, ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবা। তাহলে আমরা আর্থিক অবস্থা বিবরণ নিয়ে আলোচনা করলাম, মোটামুটি এখান থেকে প্রশ্ন আসবে। এরপরে দেখো আমরা একটু কয়েকটা সাল তোমাদের সিলেক্ট করে দিই। এই যে জাবেদা হিসাব সমীকরণ খতিয়ান, মানে ক অংশের জন্য জাবেদা হিসাব সমীকরণ খতিয়ান, এখান থেকে তোমরা খাতায় একটু লিখে রাখো তোমরা কোন কোন বোর্ডগুলো প্রশ্ন দেখবা, বোর্ড পরীক্ষা দেখবা তোমরা জাবেদা খতিয়ানের জন্য কোশ্চেন দেখবা হলো 2017 থেকে 23 সাল পর্যন্ত, 2017 থেকে 23 সাল, 2017 থেকে কত 23, 17 থেকে 23 মনে রাখবা কিন্তু। এরপরে দেখো নগদান বইয়ের জন্য, নগদান বইয়ের জন্য তোমরা কত করবা, এই যে 2000 বোর্ড পরীক্ষা 2018 থেকে 2024, বোর্ড পরীক্ষা 2018 থেকে 2024, এটা কার জন্য, নগদান বইয়ের জন্য। এরপর দেখবা তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য তোমরা প্রশ্ন খাতায় নোট করে রাখো। আমি প্রশ্ন সিলেক্ট করেছি 2019 থেকে 2024, 2019 থেকে 2024, মানে বিগত যে বোর্ডগুলো আছে এগুলো তোমরা দেখবা। রেওয়া মিলের জন্য তোমরা বোর্ড দেখবা 2020 থেকে 2023, 2020 থেকে কত 2023, রেওয়া মিলের জন্য কত 2020 থেকে 2023 সাল। এরপর দেখো এরপরে রেওয়া মিলের পর আছে কার্যপত্র, কি আছে কার্যপত্র। তোমরা কার্যপত্র ক অংশের জন্য দেখবা যে ক খ সবগুলোর মিলে আমরা বোর্ড পরীক্ষা এখানে দেখবো 2019 থেকে 2024, 2019 থেকে 2024। এরপরে আছে আমাদের দৃশ্যমান এবং অদৃশ্যমান লেনদেন, দৃশ্যমান এবং অদৃশ্যমান লেনদেন তোমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখবা 2019 থেকে 2024, 2019 থেকে কত 2024। এবার ফাইনালি আসি আমরা আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীর জন্য আমরা দেখবো কয়েকটা বোর্ড আমি এখানে সিলেক্ট করছি, তোমরা খাতায় একটু নোট করে রাখো। লিখবা যে চট্টগ্রাম বোর্ড, মানে আমি 12টা অঙ্ক সিলেক্ট করেছি, এই 12টা অঙ্ক থেকে আসার সম্ভাবনা অনেকটা বেশি, মানে এই 12টা নিয়ম থেকে অঙ্ক চলে আসবে ইনশাআল্লাহ। ফার্স্টে দেওয়া আছে চট্টগ্রাম বোর্ড 21 আর 23, চট্টগ্রাম বোর্ড কত 21 আর 23। যশোর বোর্ড 21, 22 এবং 23, 21, 22 এবং 23। এরপরে আছে বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড আছে 22 এবং 23। তারপরে আছে কি রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড ধরেছি আমি 21 এবং 22। এরপর আছে কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড আছে 21 এবং 22। লাস্টে আছে একটা ইম্পর্টেন্ট ধরেছি আমি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি সিলেক্ট করেছি, সেটা হলো রাজশাহী বোর্ডের 2019 সাল, এটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাজশাহী বোর্ডের 2019 সালের। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যেহেতু তোমাদের আর সময় বেশি বাকি নাই, এক মাসও নাই তোমাদের আর, আশা করি তোমরা আমার এই সাজেশনটা ফলো করবা, ফলো করে পরীক্ষায় অনেক ভালো করবে ইনশাআল্লাহ, আশা রাখি। কারণ আমি এখানে একবারে শর্ট আকারে তুলে দিয়েছি মোটামুটি সবকিছু, এখানে প্রথম অধ্যায়ের মানে প্রথম পার্টের এমন কোনো কিছু বাকি নাই। প্রথম পার্টের যাবতীয় যতগুলো অঙ্ক আসে আমাদের এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জন্য, এখানে তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাস আলোকে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করেছি এখানে ইনশাআল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো করে পড়বে এবং তোমাদের পরীক্ষা ভালো হোক, এটাই আশা করি। আমরা সকল স্টুডেন্টকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।